কি একটা আজব নীতি, তাই না? মানুষ যখন কাছে থাকে তখন আমরা চিনতে চাই না তাকে, বুঝতে চাই না তাকে, আমরা ফিল করি না তার প্রবলেমস, তার হ্যাপিনেস, আমরা কিছুই বুঝতে চাই না, আমরা ইগনোর করি। আর যখন না ফেরার দেশে চলে যায় তখন মনে হয় ইস যদি একবার পাইতাম, তাকে সব সুখ দিতাম যা তাকে দিতে পারি নাই, যা তার সাথে বিহেভ খারাপ করেছি। তো এরকমই হয়েছে আমার সাথে। যেমন আমার বড় বোন মারা গিয়েছে, তো তখন তো তেমন কথা বলতাম না বা গ্রামে কম যাওয়া হতো। আর এখন যেহেতু মারা গিয়েছে তো এখন মনে হচ্ছে ইস আল্লাহ একবার যদি এই সুযোগটা দিত, আমার বোনটাকে যদি আল্লাহ সুস্থ করে দিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুড লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় এখন আমি ভালো আছি। তো এই তো আমরা গ্রাম থেকে ঢাকা চলে আসলাম। দেখতেই পারছো মনটা কতই খারাপ, কারণ বুঝতেই পারছো বোন যেহেতু চলে গিয়েছে, বোনকে তো আর পাবো না। তো বাসায় এসে তো দেখি বাসার অবস্থা অনেকটাই খারাপ, কারণ এত ধুলাবালি, বাসাটা এত নোংরা হয়েছিল। তো হাবিবা রুমটা গুছিয়েছে, দেন তারপর আমি রায়নকে খাইয়ে রায়নকে ঘুম পাড়িয়েছি। তো আমরা সকালেই নাস্তা করে রওনা দিয়েছিলাম, বাট রাস্তায় এত জ্যাম ছিল, কারণ বৃষ্টি ছিল, রাস্তায় খুবই কাদা ছিল, হয়তো সে কারণে প্রচুর জ্যাম ছিল। তো আমরা গাড়ি থেকে নেমেই আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সে ক্লিপগুলি আর নেওয়া হয়নি, কারণ বুঝতেই পারছো মনটা কতটা খারাপ ছিল। তো বাসায় এসে হাবিবা রুমটা গুছিয়েছে, আমি রায়নকে খাইয়ে, রায়ান খুবই অসুস্থ হয়ে গিয়েছে, খুবই ক্লান্ত, তোমরা দেখতেই পারছো সে কিভাবে ঘুমাচ্ছে। তো রায়নকে খাওয়ানোর পর রায়নকে মেডিসিন দিয়েছি, কারণ রায়নের খুবই ঠান্ডা লেগে গিয়েছিল। হাজব্যান্ড তো আমাদেরকে বাসায় দিয়ে চলে গিয়েছে, কারণ সে তো অনেকদিন আমার সাথে গ্রামেই ছিল। তো আমি রায়নকে রেখেছি আর হাবিবাকে বলেছি যে তুমি তোমার রুমটা ক্লিন করো, রায়নকে খাইয়ে ওই রুমে ঘুম পাড়াবো, দেন আমি বাকি কাজগুলি করব। তো রায়নকে দেখতে পাচ্ছ ঘুম পাড়ে দিয়েছি আমি, রুমের যে লাইট ছিল সেটা অফ করে আমি ল্যাম্প লাইট অন করে, তো রায়ন যেহেতু ঘুমাচ্ছে তো এই তো আমিও স্টার্ট করে দিয়েছি। তো এতটা শেয়ার করি না, জাস্ট অল্প ক্লিপ শেয়ার করছি। এটা তোমরা সবাই জানো, কিছুদিনের জন্য যখন বাসা থেকে বাইরে যাওয়া হয় বাসার কি হাল হয়ে থাকে। আর আমি যেহেতু অনেকদিন মেডিকেল ছিলাম, মেডিকেল থেকে গ্রামে গিয়েছি, তখন তো বুঝতেই পারো হাবিবা রান্না করেছে, কিচেনের তো সে 12টা বাজিয়ে রেখেছে। প্রায় 15 দিনের মতন ছিলাম। ফার্স্টেই তো মেডিকেল ছিলাম, আমার বোনকে তো ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়েছিল, তো ওইখানে ছিলাম। তো ফার্স্টে রায়নকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, দেন যেহেতু অনেক দিন থাকতে হবে বুঝতে পেরেছি, তারপর রায়নকেও আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছে। তো রায়নও আমার কাছে 2 দিন ছিল, তারপর তো আমার আপু মারাই গিয়েছে, তো আমরা গ্রামে চলে গিয়েছিলাম ওইখান থেকেই। তো বুঝতেই পারো কতদিন ছিলাম, তো দেখো কি অবস্থা। তো ফার্স্টে এসে আমি আমার যে বেড সেটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি, ফ্লোরও ক্লিন করে নিয়েছি। তো এখন ডাস্টিং করে নিব, ডাস্টিং করে দেন রান্নাও করতে হবে, কারণ হাজব্যান্ডও চলে আসবে একটু পরে। তো ফার্স্টে ভাবলাম যে আগে পুরোটা বাসা ভালোভাবে ক্লিন করে নিই, বাসাটা যদি ক্লিন করে নিই দেন বাকি কাজগুলি করতে আমার কাছে ভালো লাগবে, আমার কাছেও একটু ফ্রেশ মনে হবে। আর তোমরা সবাই জানো বাসা যদি নোংরা হয়ে থাকে তখন নিজের কাছেও ভালো লাগে না। তো সব কিছুই আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, জানালা দরজা সব কিছু অফ ছিল। তারপর যে কোথায় থেকে যে এত ধুলাবালি আসলো, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে এই কারণে হয়তো এত হয়েছে। ইউটিউবে আমরা তখনই ভিডিও আপলোড দিই যখন আমাদের মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে বা আমাদের মনের মধ্যে আনন্দ থাকে। আর যদি আমাদের কোনো প্রবলেম হয় বা অসুস্থ থাকি তখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিই না। তো আমি যেহেতু আমার বোনের সাথে মেডিকেল ছিলাম, আমার বোন যেহেতু এতটা অসুস্থ, অথচ ভিডিও ছিল তারপরেও আপলোড দিই না, কারণ আমার বোনই এত অসুস্থ। তো সেখানে তো আর মন মানসিকতা ভালো ছিল না যে ভিডিও আপলোড দিব। দেন পরে তো বোন মারাই গিয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছো যে আমার কিছু একটা হয়েছে, তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো। এই জন্যই ইউটিউবে অনেক সময় মনে হয় যে ইউটিউবিং আর করব না, ছেড়ে দিব, বাট তোমাদের সাপোর্টেই
ইউটিউব ছাড়তে পারি না, তোমাদের টানেই আবার চলে আসি। তো তোমাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই যে সব সময় তোমরা আমাকে সাপোর্ট করে থাকো। আর ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি যতই ভালো ভিডিও করি, যতই সুন্দরভাবে গুছিয়ে আমি কথা বলি, তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আগানো পসিবল না। তো আমি সব সময় তোমাদের কাছে একটা জিনিসই চাইবো, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ ভিডিও মেক করে এডিট করে আপলোড দেওয়া পর্যন্ত অনেক অনেক কষ্ট। তো সেখানে তো আমি এইটাই চাইবো, জাস্ট তোমরা আমাকে সাপোর্ট করো, আমি এই কষ্টটা করতে রাজি। প্রায় সব কাজই শেষ হয়েছে, চলে আসলাম কিচেনে। যেহেতু রান্নাও করতে হবে আর বাসায় ক্লিন করলেই তো হবে না, কারণ খেতে তো হবে। পেট তো আর বুঝে না যে গ্রামে গিয়েছিলাম, বোন মারা গিয়েছে, পেট তো খাবার চায়। তো সেজন্য চলে আসলাম কিচেনে। তো এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। সেটা কিভাবে করব, সেটা যেহেতু একটু ইউনিকভাবে ভাজি করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমার এই ভাজিটা দেখে আমি বলবো একবার হলেও তোমরা এই ভাজিটা ট্রাই করবা। তো ফার্স্টে দেখো একটা প্যানে আমি অয়েল দিয়েছি, দেন দিয়েছি 5 ফোড়ন, দিয়েছি কালো জিরা, দিয়েছি রসুন, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে এটার মধ্যে আমি শুকনো মরিচ দিব, কাঁচা মরিচ দিব না। তো সবগুলোকে দিয়ে আমি দেখো তেলের মধ্যে আমি টেলে নিচ্ছি, যে একটু ব্রাউন হয়ে গিয়েছে। তো মিষ্টি কুমড়া তো আমি আগে কেটে পিস করে ভালোভাবে ওয়াশ করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই তোমরা খেয়াল করবা, কারণ যখন আমরা ভাজি করি তখন মনে হয় যে অনেক সবজি, আর যখন ভাজিটা হয়ে যায় তখন সবজিটা কমে লবণটা বেশি হয়ে যায়। তো সে জিনিসটা অবশ্যই খেয়াল করবা। আমরা যারা পুরাতন আমরা তো খুবই এক্সপার্ট, বাট যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি। তো এই ভাজিটা দেখতে পাচ্ছ আমি কিভাবে করেছি। এই ভাজির মধ্যে না আমি পানি দিয়েছি, না আমি ঢাকনা দিয়েছি। জাস্ট আমি পাশে যেহেতু পুঁইশাক রান্না করব, সে পুঁইশাকটা আমি ক্লিন করছি আর একটু পরপরে আমি নাড়াচাড়া করছি। তো এই ভাজিটা এত মজা হয়ে থাকে রুটি দিয়ে, গরম ভাত দিয়ে। তো আমি বলবো একবার হলো তোমরা ট্রাই করবা। ট্রাই যদিও করে থাকো আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। দেন এখানে আমি মাছ ভাজি করছি, যেহেতু আমি আরেকটা পুঁইশাক দিয়ে তরকারি রান্না করব। তো মাছ ভাজি হচ্ছে। তো এখানে মাছ ভাজি হওয়ার পর আমি যে আলু আমি পুঁইশাক দিয়ে রান্না করব, সে আলুটা আমি বেসিক যে মশলা, সে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে দেখতে পাচ্ছ ফ্রাই করে নিচ্ছি। যেই আলুটা ভালোভাবে কষানো হয়ে যাবে তো তখন আমি পুঁইশাক দিয়ে দিব। তো এই তো এখানে আমার হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ যে বলেছিলাম না যে মিষ্টি কুমড়া ভাজি হচ্ছিল আর আমি পাশে দাঁড়িয়ে পুঁইশাকগুলিকে বেছে আমি ওয়াশ করে নিয়েছি। তো দেখো কত ইজি হয়ে গিয়েছে না। একটা রান্না চুলা বসিয়ে পাশে আমি আরেকটার প্রস্তুতি নিচ্ছিলাম। তো পুঁইশাক দিয়ে এখন দেখো চলে আসলাম, সব কাজই করে নিয়েছিলাম, জাস্ট ঘর মোছাটা বাকি ছিল। তো সে ঘরে আমি মপ দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আচ্ছা এত ধুলাবালি ছিল জানো, আমি একবার যখন ক্লিন করেছি ভালোভাবে ক্লিন হয়নি, আবারও মাটি মাটি মনে হচ্ছে। দেন আমি আবারও পুরাটা বাসা ক্লিন করেছি। আমার 2 বার পুরাটা বাসা আমার মুছতে হয়েছে, বাসাটা এত নোংরা হয়েছিল। তো দেখতে পাচ্ছ কিভাবে ডলে ডলে ক্লিন করছি। তো এটা ব্যাপার না, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে নিজের কাছেও ভালো লাগে। এই তো রান্নাও প্রায় শেষ হয়েছে। তো দেখতে পাচ্ছো গ্রাম থেকে এসে কত কাজ করেছি, কিভাবে রান্না করেছি, কিভাবে রায়নকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো মেন ক্লিপই তোমাদের সাথে শেয়ার করেছি। এটা তোমরাও জানো যে সব কিছু শেয়ার করা পসিবল না। তো এখানে আমি হাজব্যান্ডের জন্য জাস্ট খাবার সার্ভ করছি, কারণ রায়নকে তো আমি আগে খাইয়েছি, হাবিবা আমি খেয়ে নিয়েছি। তো হাজব্যান্ড তো ছিল না, সে তো আমাদেরকে বাসায় রেখে চলে গিয়েছিল। তো সে আসার পর তো এখানে তার জন্য খাবার সার্ভ করছি। তো দেখতেই পাচ্ছো পুরাটা বাসা ক্লিন করার পর, আর বিশেষ করে 2টা বেডরুম যে ভালোভাবে ক্লিন করেছি, এখন তোমরাই দেখে বুঝতে পারছো কতটা শান্তি লাগছে। আজকে আমি এটা বলবো না যে ভিডিওতে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে কমেন্ট করো। আজকে তোমাদের কাছে এইটাই বলবো যে আমার বোনের জন্য তোমরা দোয়া করো, আমার বোনটা যেন জান্নাতবাসী হয়ে থাকে। তোমরা আজকের মতন দিয়ে দাও আমাকে বিদায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের প্রতি যত্ন নিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।